আজকের স্পেশাল টক শোতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। আমরা এই মুহূর্তে যার সঙ্গে রয়েছি তিনি হচ্ছেন পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ভগবান দাস। পঞ্চায়েত নির্বাচন আসন্ন এবং সেই পঞ্চায়েত নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে আমরা ওনার যে বিধানসভা কেন্দ্র এবং সেই পারিপার্শ্বিক কি অবস্থা রয়েছে, ওনার বিধানসভা কেন্দ্রের যে পঞ্চায়েতগুলো রয়েছে, যে পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে, কি অবস্থায় রয়েছে, সেই গোটা বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। ভগবানবাবু, আপনাকে রিপোর্টার টিভি ত্রিপুরায় স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমেই যেটা জানতে চাইবো যে খুব আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, সেই জায়গায় আপনার যে বিধানসভা কেন্দ্র এবং সেই বিধানসভা কেন্দ্রের যে পঞ্চায়েতগুলো রয়েছে, সেই পঞ্চায়েত নির্বাচনে আপনাদের অবস্থান এই মুহূর্তে কি রয়েছে বা আপনি কি আশা করছেন? এখন প্রথমেই বলবো যে পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রে 9টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, তার মধ্যে 53টি ওয়ার্ড রয়েছে এবং 97টি আসন রয়েছে পঞ্চায়েতে। পঞ্চায়েত সমিতি 6টা আসন রয়েছে এবং জেলা পরিষদে 2টি আসন রয়েছে। আমরা প্রার্থী দিয়েছি সবকটাতেই, সব পঞ্চায়েতেই। এমন কোনো কিছু নয়, কারণ এই 9টি পঞ্চায়েতের যারাই আমজনতা রয়েছেন মোদিজির পক্ষে রয়েছে, আমাদের সরকারের পক্ষে এবং বিজেপির পক্ষে রয়েছে, নিশ্চিত সেখানে কোনো সন্দেহ নেই। কারণ আমরা এর আগেও 2টি নির্বাচন আমরা দেখলাম। 2023-এর বিধানসভা নির্বাচন আমরা এখানে জয়ী হয়েছি। লোকসভাতে মানে ইতিহাস হয়েছে। আমাদের বিধানসভাতেও পাবিয়াছড়াতেও আমরা বিশাল ভোটের ব্যবধানে এখানে জয়ী হয়েছি। পঞ্চায়েতেও আমরা 100% আসনে আমাদের জয় সুনিশ্চিত। ইতিমধ্যে আমাদের কয়েকটা আসনে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি, এরা প্রার্থী দিতে পারে না। তো প্রার্থী বা নমিনেশনের ব্যাপারে কোনো অসুবিধা নেই। আমাদের এখানে যারা কংগ্রেস সিপিএম জোট, তারা জোট করেই প্রার্থী দিয়েছে। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বা পঞ্চায়েতেও তো এটা কোনো প্রভাব পড়বে না। আমি 2টি নির্বাচনের কথা বললাম। এখানকার যারা শুভবুদ্ধি সম্পন্ন যারা ভোটারগণ রয়েছে, ওনারা বিচার করেই ভোট দেন এবং ভোট দেবেন। অতএব এই জোট আমাদের কাছে কোনো ধরনের কোনো ফ্যাক্টর নয়, কোনো অসুবিধা হবে না। কারণ ওদের কেন ভোট দেবে? পঞ্চায়েতের ভোট একটু ব্যতিক্রমী হয় আমরা জানি। লোকসভাতে বা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে, রাজ্যেও ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে, জেলা পরিষদে ভারতীয় জনতা পার্টির সরকার হবে। সরকার যদি সরকার হবে, পঞ্চায়েতও হবে। কেন মানুষ এই কংগ্রেস সিপিএম জোটকে ভোট দেবে? কোনো লাভ তো হবে না। আজকে তো হিন্দুস্তানে এত অবুঝ লোক নাই যে যারা যে 2টি জায়গাতে কেন্দ্র এবং রাজ্য দোনো স্তরেই ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, আর এখানে কংগ্রেস জোটকে, সিপিএম জোটকে কোনোদিনই হতে পারে না। সুতরাং আমাদের জয় সুনিশ্চিত। কোনো ধরনের কোনো এখানে বিরোধীদের ভোট পাওয়ার মতো বা আসন জেতার মতো কোনো সম্ভাবনাই নেই। ইতিমধ্যেই যেটা আমরা দেখতে পেরেছি যে মানে ত্রিপুরা রাজ্যের বহু পঞ্চায়েতে আপনাদের বিজেপি দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এবং সেখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হলো বিরোধীরা যেসব জায়গাতে প্রার্থী দিয়েছে বেশিরভাগটা, সেখানে এই পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে বিরোধীরা একটা ভালো সংখ্যায় প্রার্থী দিয়েছে। সে জায়গায় কি বলবেন? মানে আপনি যেটা বললেন যে রাজ্যে এবং কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে, কেন সিপিআইএম কংগ্রেসকে ভোট দেবে? তাহলে আপনি বলতে চাইছেন যে উন্নয়ন যেটা আপনারা করেছেন আপনাদের এই সময়কালের মধ্যে, তা দেখেই এই পাবিয়াছড়ার মানুষও ভোট দেবে? একদম। উন্নয়নের নেগেটিভ ভোট হবে, উন্নয়ন দেখেই ভোট দেবে। দ্বিতীয় বিষয় যেটা আপনি বললেন যে বিরোধীরা প্রার্থী দিয়েছে, আমাদের এখানে পুর পরিষদ নির্বাচন হয়েছে। সেই সময়ও আমরা আমাদের তরফ থেকে
সেই আহ্বান রেখেছি যে আসুন আপনারা সেই গণতন্ত্রের লড়াইয়ে আপনারা প্রতিদ্বন্দ্বিতা আসুন। প্রার্থী দিয়েছে, আমরাও দিয়েছি, আমরা জয়ী হয়েছি সবকটা আসনে। পঞ্চায়েতেও আমরা সেইভাবেই আহ্বান রেখেছি। বিরোধী যারাই আছে কংগ্রেস সিপিএম তারা বলতে পারবে না যে নমিনেশন দিতে তাদেরকে আপত্তি দেওয়া হয়েছে বা কোনো ধরনের মানে তাদের যে কোনোভাবেই তাদেরকে বাধাদান করা হয়েছে, এটা ওরা বলতে পারবে না। কারণ আমরা দেখেছি বিগত সময়ে বামফ্রন্টের সময়ে তখন এই রাজ্যের বিরোধী দল ছিল কংগ্রেস। কংগ্রেস প্রার্থী দিতে পারেনি, কারণ সিপিএম তাদেরকে আটকে দিত, যারাই ক্যান্ডিডেট হতো তাদেরকে হুমকি দেওয়া হতো। মানে গণতন্ত্র বলতে এরা এটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল। তো সেই দিক দিয়ে আমরা এখানে বলেছি সবাই প্রার্থী দেওয়ার জন্য, ওরা প্রার্থী দিয়েছে। এবার বিষয় হচ্ছে প্রার্থী দিয়েছে ঠিক আছে, কিন্তু এক পরিবারের 3 জন 4 জন 5 জন পর্যন্ত প্রার্থী হয়েছে। এদিকে একটা গ্রাম আছে ওজানপুর ধুপুর, একই পরিবারেরই ওনারা বোনের জামাই, মেয়ের জামাই, এইভাবে একটা পরিবার থেকেই অনেকগুলো প্রার্থী দিয়েছে, এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ড। আপনি বলতে চাইছেন যে লোক পাচ্ছে না প্রার্থী দেওয়া? একদম না, একদম না, লোক পাচ্ছে না, লোক নিয়ে ওদের প্রার্থী দেওয়ার। কিন্তু আমরা আহ্বান করেছি যে নমিনেশন দেওয়ার জন্য, ওরা লোক পাচ্ছে না, অনেকগুলোতে দিতে পারেনি। যাও দিয়েছে এক পরিবারে 4-5 জন দিয়েছে। আমাদের পূর্বাঞ্চল বাড়িতে এক পরিবারের দিয়েছে 3 জন, আমাদের শিরিজান্নাত, ওনার স্বামী, ওনার মেয়ে, এই প্রার্থী দিয়েছে, এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে গিয়ে দিয়েছে। তো আজকে অবাক হওয়ার, সেটা আমার কাছে অবাক লাগে যে এই রাজ্যে একটা লম্বা সময় কংগ্রেস শাসন করেছে এবং দীর্ঘ সময় তাদের একটা সংগঠন ছিল। এই রাজ্যে লম্বা সময় বামফ্রন্টের শাসন ক্ষমতা ছিল, তাদের 50 বছরের বেশি সময় ধরে সংগঠন ছিল। আর আজকে এই অল্প সময়ের মধ্যে তাদের এত দুর্দশা, এত দুরবস্থা, যারা প্রার্থী খুঁজে পাচ্ছে না এক পরিবার থেকে, তাও ওদেরকে, আমি এটা বলবো না, অন্য একটা বিষয় রয়েছে কিভাবে ওদেরকে বায়াস করেছে। তো এইভাবেই তা হয়েছে। তো অ্যাকচুয়ালি তো এটা যেটা আমরা বুঝছি বা এটা পরিষ্কার হয়ে গিয়েছে, যেটা জেতার জন্যে জোট হয়নি, জেতার জন্যে মানে নমিনেশন হয়নি, এটা একটা প্রতীকী লড়াই হচ্ছে, যে প্রতীকটা যেন থাকে ব্যালটের মধ্যে, এটাই তাদের মূল উদ্দেশ্য, আর কোনো কিছুই নয়। অনেক প্রার্থী তাদের রয়েছে, তারা প্রার্থীরাই কংগ্রেসকে ভোট দেবে না, বা সিপিএম জোটের প্রার্থী সিপিএম রয়েছে, ভোট দেবে না, ভোট বিজেপিকে দেবে। অনেক প্রার্থী রয়েছে আমার বিধানসভায়। বিরোধীদের যে একটা অভিযোগ বরাবরই থাকে, বা এবারও পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রয়েছে, যে যেটা সন্ত্রাস বা তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, সেখানটায় কি আপনি বলবেন যে আপনার পাবিয়াছড়া বা এই পার্শ্ববর্তী যে এলাকাগুলো, সেখানে এই অভিযোগগুলো কি কম, মানে যে কারণে আপনি কি বলবেন এই যে সন্ত্রাসের অভিযোগ বিরোধীদের তরফ থেকে এই পঞ্চায়েত নির্বাচনে করা হচ্ছে? দেখুন, আজকাল শুধু পঞ্চায়েত নির্বাচন না, আমরা প্রত্যেকটা নির্বাচনে দেখছি 2018 সালের পর থেকে বিরোধীদের মুখে একটাই কথা আমরা শুনি, যে বিজেপি কখনো কখনো RSS কে টানছে, বলছে যে এরা সন্ত্রাস করছে, প্রার্থী দিতে পারছে না, আমাদেরকে দিতে দিচ্ছে না, ইত্যাদি। তারা এই শব্দটাই, এই কথাটাই ওরা বলছে। অ্যাকচুয়ালি হচ্ছে কি, ওরা নিজেরা জানে যে ওরা সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে, জনসমর্থন হারিয়ে ফেলেছে, এদের কাছে কোনো জনসমর্থন নেই, কোনো কিছু নেই। সুতরাং ভোটে হারবে ওরা নিশ্চিত আগে থেকেই জানে। তার জন্যই ওদের একটা অজুহাত, যেটা যে বিরোধীরা আমাদের, বিজেপি আমাদেরকে প্রার্থী দিতে দিচ্ছে না। সারা ত্রিপুরার যে কোথাও আমরা এমন ধরনের কোনো ঘটনা ঘটেনি, বা আমরা এই ধরনের কোনো বিজেপির সংবিধানও নেই, যেটা বামফ্রন্টের আমলে আমরা দেখলাম বা দেখে এসেছি। বিজেপি সেটা করে না, আমরা এটাতে বিশ্বাসী না। এটা তাদের কথা বলার মতো কিছুই নেই। একটা কথা আছে, আমাদের বাংলা প্রবাদ আছে যে নাচতে যদি না জানে তাহলে উঠান বেখা, আর মূলতই নাচতে জানে না, বলছে উঠান বেখা, তার জন্য আমি ভালো নাচতে পারিনি। তো মূল বিষয় হচ্ছে এটাই, ওদের কোনো কিছু নেই, কোনো ভেজ নেই, কোনো ভীতি নেই,
যেন সমর্থন নেই, তার জন্য এগুলো বলছে। কখনো কখনো আবার দেখি ইভিএম এর কথা বলে যে ইভিএম এ কারচুপি হয়েছে ইত্যাদি ইত্যাদি এরা বলে। তো সুতরাং এগুলো মানুষ জানে যে তাদের যে আজকের যে পরিস্থিতি বা কেন তারা এই ধরনের বলছে। আমরা এই ধরনের এতে বিশ্বাসী না। বা আমার যেটা বলেন এখানে সব কটাতেই প্রার্থী দিয়েছে, 7-8টাতে প্রার্থী দিতে পারেনি, আমি সব কটাতেই দিয়েছে এবং ঢাকঢোল পিটিয়ে দিয়েছে। এরা কংগ্রেস সিপিএম জয়েন্টলি লাল তাদের হাতড়াগাছি লাল পতাকার মধ্যে আবার কংগ্রেসের সেই হাত চিহ্নের পতাকা একসঙ্গে মিক্সচার হয়ে তারা কংগ্রেস অফিস থেকে তারা বেরিয়ে রিটার্নিং অফিসারের কাছে গেল। দেখলো আপনাদের মধ্যে অনেক সাংবাদিক ছিল, সেখানে মিডিয়ারা ছিল, ফেসবুকে সোশ্যাল মিডিয়া আপনারা নিশ্চয়ই দেখেছেন। কোনো ধরনের কোনো কিছু হয়নি। এগুলো তাদের কেউ মেলার মাঠ থেকে বলবে, কেউ পোস্ট অফিস সমিতি থেকে বলবে যে বিরোধীরা আমাদেরকে প্রার্থী দিতে দেয়নি। এই হচ্ছে বিষয়। কিন্তু আমি একটা বিষয় বলতে চাই যে গত 18-র পর থেকে যত নির্বাচন হয়েছে খুবই শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে আমরা দেখেছি। আর এই নির্বাচনটাকে আমরা মানে একটা গণতন্ত্রের উৎসব হিসেবে আমরা কিন্তু সেটাকে আজকে এই জায়গায় আনতে পেরেছি এবং সেই উৎসবের মেজাজে কিন্তু নির্বাচনগুলো হচ্ছে বা যারা ভোটার করুন তারা ভোট দিচ্ছেন। তো সেই জায়গাতে আমি বলবো যে কোনো অবস্থায় যেন এই জোট বা জোটের পক্ষে তারা কোনো ধরনের পরিস্থিতিকে যেন উত্তপ্ত না করে এবং আমি জনগণের প্রতিও সেই আহ্বান রাখবো। এরা হয়তো চাইবে এই ধরনের যে কোনো জায়গাতে পরিস্থিতিটাকে একটু বিগড়ে দেওয়ার জন্য বা উত্তপ্ত করার জন্য চেষ্টা চলছে, এগুলা বিভিন্ন জায়গাতে চলছে, এগুলো আমার এখানে করার চেষ্টা করছে। তো জনগণকে সতর্ক থাকার জন্য আমি সেই আহ্বান রাখবো। মূলত আপনার বিধানসভা কেন্দ্রে যে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে কোন বিষয়গুলোকে আপনারা গুরুত্ব দিচ্ছেন বা আপনার দল গুরুত্ব দিচ্ছে? দেখুন, এক সময় আমরা দেখতাম যে নির্বাচন আসলেই সে হোক সিপিএম হোক কংগ্রেস, দুটি দলের পক্ষ থেকে দুটি বড় মানে মিথ্যের দলিল মানুষের সামনে তুলে ধরতো, যাকে ইস্তাহার বলা হতো। আমি ইস্তাহারটাকে কখনো বলিনি, আমি এটাকে মিথ্যের দলিল বলতাম। কেন বলতাম? মানে এই দলিলের মধ্যে অনেক কিছু লেখা থাকতো, আর সেই মানুষ এই দলিলটা মানুষ পড়ে মনে একটা আশ্বস্ত হতো বা একটা ভরসা পেত হয়তো বা নির্বাচনের পরে আমার এটা হয়ে যাবে, রাস্তাঘাট, জল, বিদ্যুৎ, পারিবারিক বিভিন্ন সুযোগ সুবিধা হয়তো পাবে। তো নির্বাচনের পরেই সেটা কিন্তু আর কোনো কিছু হয় না। তো তার জন্য সেটাকে আমি মিথ্যের দলিল বলতাম। এটা কংগ্রেসও সেটা করে, সিপিএমও সেটা করতো, এবারও হয়তো করবে তারা। তো এই ধরনের আমরা কোনো প্রতিশ্রুতি আমরা দিইনি বা আমরা বলিনি, আমরা এটা আমাদের দলের মধ্যে সেই সংবিধানে সেটা নেই। কিন্তু আমরা তুলে ধরছি যে বিগত 6 বছরে আমরা এই গ্রামীণ এলাকায় কি কি করেছি, যেটা আমরা বলছি সেটা বলার সঙ্গে সঙ্গেই মানুষ কিন্তু চোখের সামনে দেখছে। যেমন পানীয় জলের ব্যবস্থা ছিল না, আমরা গ্রামগুলোতে 2-3টি করে ডিপটল বসিয়ে দিয়েছি, 1000 পরিবার জল পাচ্ছে সেখানে। আমরা যদি সেটা বলি সবাই বলবে যে না এটা ঠিক আছে, জল পাচ্ছে। আমরা যদি বলি গ্রামে কোনো রাস্তা ছিল না আগে, আমরা এই গ্রামের মধ্যে 6টা রাস্তা করে দিয়েছি, কোথাও পেপার ব্লকে করেছি, কোথাও আমরা কার্পেটিং করেছি। এই গ্রামের মধ্যে ঢোকার মতো প্রবেশ করার মতো কোনো রাস্তাই ছিল না, আজকে আমরা 6খানা-7খানা ভালো রাস্তা তৈরি করে দিয়েছি। তো মানুষ দেখছে যে আসলে তো ঠিকই রাস্তা দিয়ে আমরা হাঁটছি। এইভাবে আমরা সরকারের তরফ থেকে বিভিন্ন ডাইরেক্ট আমরা বেনিফিশিয়ারি যে স্কিমগুলো আমরা দিচ্ছি, প্রধানমন্ত্রী আবাসন যোজনা, আমরা একটা গ্রামে 500 ঘর দিয়েছি, সবাই ছাদের নিচে আছে, ওরা অনুভব করতে পারে যে ঘর পেয়েছি, শৌচালয় পেয়েছে। এই ধরনের আরও বিভিন্ন স্কিম, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, অ্যাকাউন্টে টাকা ঢুকছে। উন্নয়নের নিরিখেই ভোট হচ্ছে এবং আমরা উন্নয়নের কথাই বলছি। আগামী দিনে আমরা প্রত্যেকটা গ্রামকে আমরা আদর্শ গ্রাম, উন্নত গ্রাম তৈরি করার পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন, আর আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীজিও এই ধরনের পরিকল্পনা নিয়েছেন যে গ্রামগুলোকে উন্নয়ন করতে হবে এবং সেই দিশা নিয়ে আমরা কাজ করব। আর আগামী দিন প্রত্যেকটা গ্রামকে আমরা আদর্শ গ্রাম রূপে আমরা চিহ্নিত করবো বা তুলে ধরবো এবং গ্রামের মানুষের জীবন মান উন্নয়ন করা আমাদের পরিকল্পনা রয়েছে। অনেকটাই আমরা করে নিতে পেরেছি, সে শ্রমিক বলুন, কৃষক বলুন, আর যারাই বলুন, জীবন মান অনেকেরই কিন্তু অনেক ধাপ এগিয়ে গিয়েছে, অনেকটা উন্নয়ন হয়ে গিয়েছে। আমরা চাইছি সেইটাকে আরো উপরে নিয়ে যাওয়ার জন্য, এটি আমাদের উদ্দেশ্য। এবং ভগবানবাবু, যেহেতু আমরা পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে আপনার সঙ্গে এই আলোচনাগুলো করছি, স্বাভাবিকভাবেই এই সেই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই শেষ প্রশ্ন আপনার কাছে করব।
আপনি বললেন যে কি কি বিষয় নিয়ে আপনাদের দল এই মানুষের কাছে যাচ্ছে বা ভোটারদের কাছে যাবে, উন্নয়নের কথা আপনি বলেছেন। শেষ মুহূর্তে দাঁড়িয়ে আপনি আপনার বিধানসভা কেন্দ্রের যারা গণদেবতারা ভোট দেবেন আগামী পঞ্চায়েত নির্বাচনে, তাদের প্রতি কি বার্তা রাখবেন? দেখুন, খুব ভালো হয়েছে আপনারা এসছেন। আমি চাইছি যে আপনাদের মাধ্যমে, আপনাদের এই চ্যানেলের মাধ্যমেও রাজ্যের গণদেবতা জানুক, আমার বিধানসভার গণদেবতা জানুক। আমাদের মূল যে বিষয়টা হচ্ছে, দেখুন, অতীতে এই ত্রিপুরা রাজ্যে রাজনৈতিক যে পরিস্থিতি ছিল সেটা ভয়াবহ ছিল। নির্বাচন মানে একটা ভয়, নির্বাচন মানে একটা আতঙ্ক সবার মধ্যে, শ্রমিক, কৃষক, গরিব, মহিলা, বৃদ্ধ মানুষ, বৃদ্ধাদের মধ্যে একটা আতঙ্ক। নির্বাচন মানে আতঙ্ক, একটা ভয়ের পরিস্থিতি। তো সর্বপ্রথমেই আমরা এই নির্বাচনে কোনো ভয় মুক্ত নির্বাচন আমরা করতে পারছি, এটা একটা বড় বিষয়। ভোট যার যেখানে দেওয়ার ইচ্ছে সেখানে দেবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ভয়মুক্ত নির্বাচন এটা আমরা করতে পেরেছি। এবং এই পঞ্চায়েত নির্বাচনে ভয়মুক্ত নির্বাচন, কোনো সন্দেহ নেই, কোনো ধরনের ভোটাররা উৎসবের মেজাজে ভোট দেবেন এখানে। আশা করি এই রাজ্যের যারা গণদেবতা রয়েছেন তার পক্ষে থাকবেন, এটাকে সমর্থন করবেন এবং সেটাকে ওনারা সমর্থন করবেন যে ভয়মুক্ত নির্বাচন। দ্বিতীয়ত বিষয় যেটা হচ্ছে যে আজকে এই নির্বাচনটা কেন্দ্র সরকার পরিবর্তনের নির্বাচন নয়, এই নির্বাচনটা রাজ্যের সরকার পরিবর্তনের নির্বাচন নয়, এই নির্বাচনটা হচ্ছে গ্রামীণ এলাকার নির্বাচন। তো স্বাভাবিকভাবেই আমাদেরকে ভাবতে হবে, কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে, আমাদের এই রাজ্যেও ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে। এইবার কেন্দ্র রাজ্য দুটি সরকার সমন্বয়ে, আর যদি পঞ্চায়েতে যদি আমাদের একটা মজবুত সরকার গঠন হয়, তাহলে এই তিনটা সমন্বয়ে স্বাভাবিকভাবেই গ্রামগুলার মানে বেশি থেকে বেশি উন্নয়ন হবে, এখানে সন্দেহের কোনো বিষয় নেই, অবকাশই নেই, এখানে উন্নয়ন হবেই। তো স্বাভাবিকভাবে যারা গণদেবতা রয়েছেন, ভোটার যারা রয়েছেন, আমি সবার উদ্দেশ্যে সেই আপিল রাখবো, আবেদন রাখবো যে আপনার গ্রামকে আরো মজবুত করার জন্য, আরো শক্তিশালী করার জন্য, উন্নয়ন করার জন্য এবারের ভোট হবে শুধুমাত্র পদ্মফুল চিহ্নে। আপনার পরিবারকে সুরক্ষিত করার জন্য, আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎকে সুনিশ্চিত করার জন্য, আপনার গ্রামীণ রাস্তা, জল, বিদ্যুৎ, তাছাড়াও যে ছোট ছোট বিষয় রয়েছে সেগুলো দ্রুত এগুলা সমাধানের জন্য অবশ্যই আপনারা ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী যারাই রয়েছেন, যে ওয়ার্ডে, যে আসনে, আপনারা নরেন্দ্র ভাই মোদীজি এবং আমাদের সরকারকে মূল্যায়ন করে, বিশ্লেষণ করে আপনারা ভোট প্রদান করবেন। নিশ্চিতভাবে আমি বলতে পারি যে আপনার গ্রামের উন্নয়ন সুনিশ্চিত। ধন্যবাদ ভগবানবাবু আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা এতক্ষণ কথা বলছিলাম আজকের যে স্পেশাল টক শোতে, সেখানে পাবিয়াছড়া বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ভগবান দাস ওনার সঙ্গে। এবং আজকের এই স্পেশাল টক শো আমরা এখানে শেষ করছি। চোখ রাখবেন রিপোর্টার টিভি ত্রিপুরায়। ধন্যবাদ।